এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক স্যার। একটি বিশ্ববিদ্যালয়ের স্তম্ভ বলা যেতে পারে ছাত্র এবং শিক্ষকদের। কিন্তু তার মাঝে কোথাও গিয়ে ধর্ম এবং রাজনীতি ঢুকে পড়ছে। রমজান মাস পালন করা নিয়ে বিজেপি তৃণমূল যুযুধান দুই পক্ষ বাদবিতণ্ডায় জড়িয়ে পড়েছে। বলছে যে রমজান মাস যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পালন করা হচ্ছে, বিজেপি বলছে তাহলে সরস্বতী পুজো যেন সেইভাবে পালন করা হয়। পাল্টা শিক্ষামন্ত্রী বলছে যে শিখদের কোনো অনুষ্ঠান থাকলে আমরা সেটাও পালন করার জন্য অনুরোধ করব। আগে তো শুধু আমরা দেখতাম সরস্বতী পুজো পালনে তৎপরতা, এখন ধর্মীয় কোন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ে পালন করা হবে সেই নিয়ে কেন বিতর্ক শুরু হয়েছে? না, এটা শুরু হয়নি, শুরু করা হয়েছে। কথাটা যদি খুব খাঁটিভাবে ধরা যায়, এই বাংলার বুকেই তো সরস্বতী পুজো পালন নিয়ে একটা সময় বাঙালির পথদিশারি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিন্তু জননেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা পলিসিগত লড়াই হয়েছিল। পলিসিগত, যে সিটি কলেজে কেন সরস্বতী পূজা তুমি করছো। তিনি সরস্বতী পূজার বিপক্ষে কোনোদিন ছিলেন না, এটাও ঠিক। যে ব্রহ্মদের তৈরি সিটি কলেজ, ওরা পুত্তলিকা পূজার বিরোধী, তাহলে সেই মতাদর্শের বাইরে গিয়ে তুমি প্রাতিষ্ঠানিক শর্তকে কেন ফুলফিল করছো না, এটা কিন্তু ছিল। দ্বিতীয় হচ্ছে, দেখো ভারতবর্ষের সংবিধানকে তো আমরা একটা উপমা করি যে সেকুলার। তার পোশাকি সেকুলারিজমটা 76-এ ঢুকলেও তার আদি সেকুলারিজমটা ঢুকেছিল কিন্তু তার স্পিরিটের মধ্যে। অর্থাৎ আম্বেদকরের সংবিধানে কোথাও সেকুলার কথাটা না থাকলেও ইনার স্পিরিটটা ছিল সেকুলারিজম। তাই ভারতে যারা দেশভাগের পরে মুসলিমরাও দেশে চলে যায়নি, তারাও কিন্তু নেহরু লিয়াকত চুক্তি মেনে, ভারত তার শর্ত মেনে কিন্তু তাদের এখানে একটা উল্লেখযোগ্য জায়গা দিতে পেরেছিল, যেটা পাকিস্তান বা পরবর্তীকালে বাংলাদেশে হয়নি। তারা লিয়াকত নেহরু চুক্তি ওপার পাকিস্তান মানেনি, পরবর্তীকালে মুজিবের সাথে ইন্দিরা চুক্তিটাও বাংলাদেশ মানেনি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আজকে যে সংবিধানে 51 এর এই উপধারায় স্পষ্টত লেখা হয়েছে যে সমাজ গঠন করতে হবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, যেখানে পরিষ্কার বলা আছে যে আদর্শ ভোটের দিকটায় ধর্মটা থাকবে দূরে, অর্থাৎ ধর্ম আর ভোট ধর্ম দুটো আলাদা হবে ভারতবর্ষে। যেখানে পরিষ্কার বলা হচ্ছে ধর্ম একটা রিলিজিয়াস প্র্যাকটিস, কিন্তু ভারতের রাজনীতিবিদদের মাথায় রাখতে হবে আমাদের বিজ্ঞানের রাজনীতি চাষ করতে হবে। এটা ছিল ভারতবর্ষের এখনো পর্যন্ত সংবিধানের যে মেন মূল ধাঁচা। তাহলে যে সংবিধানটার পাঠদান শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হয়, আপনি যেটা বললেন যে ছাত্ররা সমাজ গঠন করে, সংসদীয় গণতন্ত্রে উচ্চশিক্ষার অধিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনীতির পাঠটা নেয়, সমাজ গঠনের পাঠটা নেয়, যোগ্য রাজনীতিবিদ হিসেবে গড়ে ওঠার প্রথম পদক্ষেপটা শুরু করে, জীবনটা শুরু করে। তাহলে সেই জায়গায় গিয়ে আমি ছাত্রদের কখনো ইফতিকার পার্টির জন্য ইনসিস্ট করছি, কখনো সরস্বতী পুজো, আবার একজন এগিয়ে বলছেন তিনি শিখদের করবেন, দুদিন পরে পার্সিরা এসে বলবেন, তাদেরও দাবি তাহলে সঠিক, দুদিন পরে অমুকে এসে বলবেন হাজার জনগোষ্ঠী আদিবাসীরা তাদের সারনা ধর্ম পালনের কথা ওখানে বলবেন। আমি বলছি যে এখানে বহু ধর্মাবলম্বীর এই রাষ্ট্র ব্যবস্থায় যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বছর ধর্মচর্চার জন্য ব্যবহার করা শুরু হয়ে যায়, তাহলে বিজ্ঞানসম্মত শিক্ষাটা, আধুনিক ভারত গঠনের শিক্ষাটা কোন জায়গার থেকে তৈরি হবে? এগুলো তো আর নোংরখানা নয়, এগুলো তো হলঘর নয়। কোনো বিশ্ববিদ্যালয় কলেজ কি হলঘর? একদম নয়। এগুলো হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে বহু মতকে মেনে চলার পাঠদান করা হয়, বিজ্ঞানকে মেনে চলার পাঠদান করা হয়, অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরুদ্ধে সমাজ গঠনকে মান্যতা দেওয়ার পাঠদান ছাত্র সমাজে শিক্ষকরা দেন। আমি যতদূর বুঝি, যেখানে নারী স্বাধীনতার পাঠদানটা শেখানো হয় কাকে? তার পাশে গড়ে ওঠা, বেড়ে ওঠা তার ভাই, ভাতা, বন্ধুকে, যে তিনি নারী, তারও 50% অধিকার আছে সম্পদের উপরে, দেশের উপরে, অর্থাৎ 50-50 তোমরা দিয়ে। ফলে এই জায়গায় গিয়ে যদি আমরা পিছনের দিকে হাঁটি, ঠিক যেমনভাবে লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী পিছন দিকে হাঁটছেন, তাহলে তো আমি বলবো আমরা সেই কূপমণ্ডপেই ফিরছি আবার। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা পৃথিবীতে, বিশ্ববিদ্যালয়গুলো স্বতন্ত্র, স্বশাসিত। আমার দেশেও বিশ্ববিদ্যালয় স্বশাসিত, কিন্তু দেখুন আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলো স্বশাসিত নামটা নিয়ে পরবর্তীকালে যে লেভেলে সরকারগুলো এটাকে সোনার পাথরবাটি করে ছেড়েছে, যেখানে নামেই তারা
স্বশাসিত, কার্যত শাসকের রুল এখানে প্রত্যেকটা নিরন্তর কার্যকর হয়। আপনি দেখুন এই যে ক্যাম্পাস রবীন্দ্র ভারতী, সেখানে কি কায়দায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে অর্ডারের পরেও মাননীয় ভিসিকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কালও সেখানে ঝামেলা হয়েছে, আজও তাকে দ্বারস্থ হচ্ছে আদালতের। অথচ শিক্ষামন্ত্রী বা এই রাজ্যের প্রশাসনিক প্রধান এরা কেউই কিছু তো করছেই না, বরং স্টেটমেন্ট দিচ্ছেন কি ভিসি কেন আলোচনায় বসছে না, অর্থাৎ ইনসিস্ট করছেন এই লুম্ফেন ক্যারেক্টারগুলোকে। ঠিক আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় ইফতেখার পার্টি এটার কিন্তু ততটাই বিরোধী যতটা বিরোধী শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর থেকে শুরু করে আনুষঙ্গিক যে কোনো জিনিসে। কারণ আপনি ধর্মনিরপেক্ষ বলছেন নিজেকে, ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা কি? রাষ্ট্র ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বলতে রাষ্ট্রের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, রাষ্ট্র সমস্ত ধর্ম থেকে দূরে থাকবে। তাহলে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্র যে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলগুলো চালাচ্ছে, সেখানে যদি ধর্মনিরপেক্ষতা আক্ষরিক অর্থেই মানা হয়, তাহলে আপনি ইফতেখার করলে সরস্বতী পূজা আপনাকে করতে দিতে হবে, সেখানে রাষ্ট্র ইনভলভ হবে না। ছাত্ররা যদি স্বতঃস্ফূর্তভাবে করে, রাষ্ট্র দেখবে এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, কিংবা রাষ্ট্র কোনোটাই করতে দেবে না। এটা হচ্ছে লিগ্যাল পার্ট। কিন্তু আমরা লাস্ট কয়েক মাস আগে সরস্বতী পূজা দেখলাম বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ঝামেলা হয়েছে সরস্বতী পুজো নিয়ে। কোথাও কোথাও গিয়ে তো রীতিমতন থ্রেট করেছে হেডমাস্টার, প্রাণের ভয়ে তিনি সব কিছু ফেলে দিয়ে পালিয়ে গেছেন। এটা তো রাষ্ট্র দেখা উচিত, হাইকোর্টের অর্ডারে আমাকে একটা পুজো করতে হচ্ছে। তাহলে আমার যে প্রশ্নটা, ধরুন আজকে যাদবপুরে ইফতেখার পার্টি করতে গিয়ে আপনি আমি কিন্তু কোথাও দেখিনি কোনো বাধার সম্মুখীন হতে। গত বছর তার আগে রামনবমীতে ঝামেলা হয়েছে। এতে কি হচ্ছে, এটা যারাই করুক, ধরুন যারাই করুক, কোনো পলিটিশিয়ান করুক, কোনো স্টুডেন্ট করুক, অপরিণত মস্তিষ্কের কোনো ছাত্র করুক, ছাত্র সংগঠন করুক, ভোট রাজনীতির কারণে বিজেপি করুক, তৃণমূল করুক, যাই করুক না কেন, এই যে কাউন্টার যে একটা পলিটিক্যাল কম্পিটিটিভ কমিউনালিজমটা তৈরি হচ্ছে, তাতে কিন্তু আসল মুদ্রা কথাটার থেকে মানুষ সরে যাচ্ছে। মানুষ ভাবছে ওকে ইফতেখার করতে দিয়েছে, আমার সরস্বতী পুজো আটকেছে, রামনবমী আটকেছে, তার মানে রামনবমী সব কিছু। ঠিক উল্টোটাও আরেকজনের জন্য সত্য হতে পারে। অর্থাৎ আমি মনে করি বাত্য বসুর এই ধরনের অপরিণত মস্তিষ্কের স্টেটমেন্টটা দেওয়া উচিত হয়নি। হয় তিনি সিকিউর করুন সবাইকে যে ওখানে ইফতেখার যেমন হয়েছে 6 তারিখে তোমাদের রামনবমীটাও নিঃশব্দে শান্তিতে হবে, আমি সিকিউরিটি দিলাম, আমি আশ্বাস দিলাম অ্যাজ এ এডুকেশন মিনিস্টার, ঠিক আছে? এটা কিন্তু তিনি কালকে করতে পারেনি, বরং ওই ভোটের আছে, ওই ভোট উত্তাপের আছে, কিন্তু তিনিও রুটি শাখানো শুরু করলেন। এই জায়গাটা কিন্তু আমি বারবার করি, এই পলিটিশিয়ানরা ভুলেই যায় ধর্মনিরপেক্ষতা মানে এক চোখা হরিণ নয়। দেখুন আমি কোনো ধর্মের এক চুলো কিন্তু করে বলছি না যে আপনি বাংলাদেশে বাস করছেন না, আপনি পাকিস্তানে বাস করছেন না, যাদের সংবিধান ইসলামিক, সেখানে এগুলো লিগাইফাইড যে আপনি একটা ধর্মাবলম্বী সংখ্যালঘু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হামলা হবে, রাষ্ট্র সেখানে চুপচাপ বসে থাকবে, অন্য দেশের থেকে স্টেটমেন্ট দিতে হবে, তারপরে রাষ্ট্র একটু এগোবে বা এগোবেই না, কোনো একটি ধর্মগুরুকে দিনের পর দিন জেলের মধ্যে পচিয়ে মারা হবে তার কোনো দোষ প্রমাণ না হলেও। এটা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য না মানে রাষ্ট্র শুধু ওটাকে কেতাবি ধর্মনিরপেক্ষতার মোড়কে রেখে দিয়ে কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ভোট রাজনীতি, ভোট ধর্মকে চাষ করছে। সে যে এমনই হোক, বিজেপি তার রাজ্যে ভোট ধর্ম চাষ করছে, তৃণমূল এ রাজ্যে তার ভোট ধর্ম চাষ করছে, অন্যত্র অন্য কেউ, কেজরিওয়াল কোথাও করছে। এটাই কিন্তু সর্বনাশের খেলা হয়। এই যে রিভাইভালিজম, কাউন্টার রিভাইভালিজম তার এগেনস্টে তৈরি হয়। ধরুন কোথাও গিয়ে আপনি যদি সংখ্যালঘুদের প্রতি একটু বেশি নজর দেন, তাহলে উল্টো পথে হিন্দু সংখ্যাগুরুদের মধ্যে অনায়াসে আরেকটি দল এটাকে প্রচার করার সুযোগ পেয়ে যাবে যে দেখেছো তোমাকে বিমাতৃসুলভ তোমার উপরে আচরণ করা হচ্ছে, ওকে কিন্তু সাইড দেওয়া হচ্ছে, ও কারণ ও ওকে ভোট দেয়। এইটা কেন রাষ্ট্র করবে? এটা তখনই রাষ্ট্র করবে যখন তার মধ্যে একটা হিডেন ভোট ধর্মকে ভোটের ইস্যু করে ভোটে বৈতরণী পার করা, উন্নয়ন নয়, এটা একটা জিজ্ঞাসা লুকিয়ে থাকবে তখনই। এই যে কাউন্টার কমিউনালিজমটা, এটা কিন্তু আজকে বাংলার 11 সালের পর থেকে সাংঘাতিক পরিমাণে রাষ্ট্র, এ রাজ্যের প্রশাসন এটাকে চাষ করছে, দায়িত্ব নিয়ে চাষ করছে। একদম আমি আপনাকে পরিষ্কার বলছি। আচ্ছা ধরুন 2023-এ যখন রামনবমীর মিছিলে মানে হাওড়াতে কোনো একটি নির্দিষ্ট ধর্মাবলম্বীদের উপাসনা গৃহের থেকে, ছাদের থেকে অ্যাসিড পড়লো, রাষ্ট্রের কি দায়িত্ব ছিল?
অন্তত এ রাজ্যের কি দায়িত্ব ছিল রাজ্য সরকারের? ইমিডিয়েট পুলিশকে অ্যাক্টিভ করে নিয়ে দুটো গোষ্ঠীর মধ্যে এই যে অস্বাভাবিক একটা ঘটনা হলো একটা ইস্যুকে কেন্দ্র করে ধামাচাপা দেওয়া। কারণ রাষ্ট্র সেদিন এটা করেনি, পুলিশ সেদিন নিশ্চুপ থেকেছিল ভোট রাজনীতির স্বার্থে শাসকের অঙ্গুলি হেলনে। তার ফল যেটা হয়েছে, উল্টো দিকে যারা সেদিন রামনবমীকে কেন্দ্র করে এখানে ভোটের রাজনীতিতে তা দিয়ে 70% লোকের ভোটটাকে কনসলিডেট করতে চেয়েছিল কোনো রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক না করেই, তারা অ্যাক্টিভলি বলার সুযোগ পেয়ে গেল, আদালতের দ্বারস্থ হলো। আদালতের অবজারভেশনটা যদি আপনি সেদিনকার দেখেন, আমি সকালে দেখছিলাম আপনি যখন এখানে ইন্টারভিউ নিতে আসবেন বললেন যে আদালত সেদিনকে কি বলেছিল, টু ইনস্টিল কনফিডেন্স ইন দ্য মাইন্ড অফ দ্য পিপুল ইন জুডিস, দ্য ইনভেস্টিগেশন অফ দ্য কেস শুড বি হ্যান্ডেড ওভার টু দ্য ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দ্যাট ইজ এনআইএ। হাইকোর্ট কিন্তু সেদিনকে এই মর্মে এনআইএতে দ্বারস্থ করেছিল, কারণ ওখানে হাত বোমা, অ্যাসিড বোমা ফেলা হয়েছিল এবং সেটা কিন্তু রাজ্য পুলিশ তার রিপোর্টে বলেনি। শুধু তাই নয়, পরবর্তীকালে রাজ্য সরকার এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট এটাকে আপহোল্ড করে দিয়ে বলেছিল একই নির্দেশ হাইকোর্ট যেটা দিয়েছে সঠিক, এটাই বহাল থাকবে এনআইএ তদন্তের। তার মানে কি, রাষ্ট্র ইচ্ছা করে পুলিশ প্রশাসনকে প্যারালাইজ করে দিয়ে, রাষ্ট্র কিন্তু কোনো একটা ধর্মকে ভালোবাসেনি, শুধু তাকে দুধেল গাই বানানোর জন্য, তার ভোটটাকে পাওয়ার জন্য একটা সস্তার জনপ্রিয়তা তোষণের রাজনীতিতে তা দিলেন। এবং তার উল্টো পথে আরেকটা কাউন্টার পার্ট, আরেক অপর অপোজিশনকে, যারা সাফারার, যারা সেদিনকে হামলার শিকার হয়েছে, তাদেরকে ভুল বোঝাতে সক্ষম হলো। দেখেছো, রাষ্ট্র তোমাদেরকে বিমাত্রিক সুলভ আচরণ তোমাদের প্রসন্ন করে, কারণ তোমরা হিন্দু, তাই তোমরা আমাদের ভোট দাও, আমরা সরকারে আসি, তোমাদের সব কিছু পাবে, তোমরা চাকরি পাবে, এই পাবে, সেই পাবে। এই যে ফাঁকা আওয়াজগুলো দিতে পারে রাষ্ট্রের নিষ্ক্রিয়তার জন্য, সেটাই কিন্তু সেদিন হাইকোর্ট পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছিল। আপনাকে আমি একটা কথা বলছি, দেখুন এই 2011 সালের পর থেকে এ রাজ্যে কিন্তু যে পরিমাণে গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে দুটো সম্প্রদায়ের মধ্যে, এবং সেটা প্রত্যেকটাই হয়েছে রাষ্ট্রের নিষ্ক্রিয়তার জন্য, অর্থাৎ এই শাসক তৃণমূলের নিষ্ক্রিয়তার জন্য। তার যদি একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান দেন, তাহলে আমি আপনাকে বলি, 2014-তে কালিয়াচক, 2016-তে ধুলাগড়, 2017-এ বাদুরিয়া, 2018-এ আসানসোল, 2023-এ শিবপুর, ডালখোলা, রিষড়া, শ্রীরামপুরের অঞ্চলগুলো, এবং 25-এ দোলের সময় বীরভূম, সিউড়িতে যে ভয়ানক ঘটনা, এবং প্রত্যেকটা ঘটনা হওয়ার পরে পরে রাজ্যের প্রশাসন সেটাকে অ্যাক্টিভলি পুলিশকে এগিয়ে নিয়ে গিয়ে সেটাকে কন্ট্রোল করার পরিবর্তে কি করেছে, কাশ্মীরের মতন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, মানুষের স্বাভাবিক জীবনযাপনকে আরও দুর্বিষহ করে তুলছে রাষ্ট্র। ফলত আরটিআইয়ের একটা তথ্যে আমরা কিন্তু আপনাকে করতে পারি যে 2021-এর জানুয়ারি থেকে 22-এ জুন পর্যন্ত এই পশ্চিমবঙ্গে 65টা দাঙ্গা হয়েছে। আপনি ক্যান ইউ ইমাজিন, এই তথ্য কোনোদিন ছিল এর আগে? কোথাও ছিল না। এই পার্টে রাষ্ট্রের ভূমিকাটা কিন্তু সাংঘাতিক পরিমাণে ফেইল্ড। ফলত যা হচ্ছে, দুটো কম্পিটিটিভ কমিউনালিজমের ভিত্তিতে দুটো দল আজকে রাজনীতির ময়দানে চাষ করছে। আমি 6 তারিখে যে কালকে আমি দেখছিলাম 20টিরও বেশি হিন্দুত্ববাদী সংগঠন তারা অভিযোগ করেছে রীতিমতো পুলিশের কাছে যে 43টি স্পট থেকে তাদের এই রামনবমী 6 তারিখে 6 এপ্রিলের মিছিলে হামলা হতে পারে। আমি জানি না যে পুলিশ অ্যাক্টিভলি সেদিন, যদি এটার সিকিভাগও সত্যি হয়, এবং পিবিআরসের উদাহরণগুলো টেনে নিয়ে আমি আতঙ্কিত যে দেখুন, যে ধর্মই হোক না কেন, আর্টিকেল 25 এবং 26 নম্বর ধারায় কিন্তু স্পষ্টত নাগরিক সমাজের যে কোনো ধর্মাবলম্বীর ধর্মাচরণ সুস্থ স্বাভাবিকভাবে করার যে পরিমণ্ডলটা, সেটা রাষ্ট্র দেবে। অর্থাৎ রাষ্ট্র ফেল করা মানে কিন্তু বুঝে নিতে হবে রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে, রাজধর্ম তারা পালন করেনি। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী লাস্ট কয়েকটা নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন, কিন্তু তিনি কি রাষ্ট্রধর্ম পালন করেছেন ইন দ্য সেন্স অফ রিলিজিয়াস প্র্যাকটিস? ধর্মের প্র্যাকটিসের ক্ষেত্রে করেননি। তাকে ভাষণ বন্ধ করতে হয়েছে আরেকটা সম্প্রদায়কে বার্তা দেওয়ার জন্য, তোমাদের অনুষ্ঠানটা করছি। অথচ এ রাজ্যেই একাধিক বছর এমন গেছে ভাষণ এবং মহরম একদিনই হয়েছে, কোনোদিন কনফ্লিক্ট হয়নি, সৌভ্রাতৃত্বের পরিমণ্ডলেই হয়েছে। মানুষ সৌভ্রাতৃত্বের পরিমণ্ডলেই নিজেকে এগিয়ে নিয়ে গেছে ধর্মাচরণে। রাষ্ট্র তাদেরকে বরং
মনে করিয়ে দিয়েছে সৌভ্রাতৃত্ব হবে না, থাকতে পারে না। এই যে অতি সক্রিয় হয়ে যাওয়া রাষ্ট্রের, এটাই কিন্তু আমাদের আজকের এই সমস্যাটার দায়ী। 6ই এপ্রিল বাংলা জুড়ে যদি বিরোধী দলনেতার কথা সত্যি হয়, 1 কোটি সত্যিকারের এই রামভক্ত রাস্তায় নামেন, তাহলে তার আগাম প্রস্তুতি রাজ্য সরকারের প্রধান লন্ডনে বসে ব্লুপ্রিন্ট করে আনুন, বা বাংলায় লণ্ডভণ্ড হয়ে যাওয়া কলকাতায় বসে করুন, কিংবা দীঘা, যেটাকে উনি গোয়া করতে চেয়েছিল এখন গয়ায় পরিণত হয়েছে, কিংবা সুইজারল্যান্ড করতে চাও উত্তরবঙ্গ নর্থ বেঙ্গল হয়ে গেছে, যেখানে বসেই করুন না কেন, তাকে কিন্তু সুস্থভাবে এই ধর্মাবলম্বী মানুষদের রাস্তায় নেমে তাদের প্রসেশন, তাদের বিশ্বাসকে রক্ষা করতে হবে। ঠিক যেমনভাবে ঈদের যদি কোনো প্রসেশন বেরোয়, বা মহরমের প্রসেশন যদি করায়, কিংবা শিখদের কোনো প্রসেশন বেরোয়, কিংবা মতোয়াদের কোনো প্রসেশন বেরোয়, প্রত্যেকের সুস্থ ধর্মাচরণ করতে দেওয়া রাষ্ট্রের কিন্তু ধর্ম, অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কিন্তু রাষ্ট্র ধর্মের মধ্যে পড়ে। এটা আসুন করুন, করলে দেখবেন মানুষ সাধারণ মানুষ সৌভ্রাতৃত্বের বাইরে কিছু ভাবে না। এই পলিটিশিয়ানরা তাদের মাথায় ঢুকিয়ে দেয় পোকাটা, কারণ তাদের ভোটটাই হচ্ছে তাকে বাজ পাখির চোখ। ফলত তাই হচ্ছে আজকে। আমি কালকের যাদবপুরে ইফতেখার পার্টি নিয়ে, ফি বছর ইফতেখার পার্টি হয়েছে, কালকে যেভাবে গণমাধ্যমগুলোতে ইফতেখার পার্টিটাকে ফোকাস করা হয়েছে, মনেই হচ্ছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা ভাইরাল করা হচ্ছে। এটা যেমন ভয়ানক, আবার শিক্ষা প্রতিষ্ঠানে লাস্ট সরস্বতী পুজো নিয়ে ঝামেলাটা, তার প্রেক্ষাপটে ইফতেখার পার্টি যারাই করে থাকুন তাদেরও মাথায় রাখতে হবে যে আগামীতে আবার কেউ যদি ওখানে প্র্যাকটিস করতে চায়, কোনো রিলিজিয়াস প্র্যাকটিস, পড়াশোনার পরিবেশটাকে রক্ষা করে সুস্থভাবে চালিত হতে দিয়ে, তাহলে তাকে কিন্তু মাথায় রাখতে হবে সেটারও স্পেস যেন তৈরি থাকে। অর্থাৎ 6 তারিখে যদি কিছু লোক গিয়ে রামনবমী কোনো ছাত্র করতে চায় ছুটির দিনগুলোতে, তাহলে রাষ্ট্র এবং যারা আজকে উদ্যোক্তায় ইফতেখার পার্টির, তারা যেন দাঁড়িয়ে থেকে ওটাও করতে দেয়। যদি করতে না দেয়, তাহলে বুঝবো তারাও চাইছে ওই তায়ে রুটি সেকে কোনো একটা পলিটিক্যাল উদ্দেশ্য সফল করতে, যেটা বাংলার সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী বলে আমি মনে করি।